হ্যালো, নমস্কার। আমি সুইটি পিকে প্রধান। আহ, নমস্কার, আমি ডাক্তার সুইটি পিকে প্রধান, অবস্টেটিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট। আমি কারেন্টলি পোস্টেড অ্যাট এসআর ইন ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হসপিটাল। আজকে আমার টপিক হচ্ছে অবস্টেটিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল কেয়ার ইন কোভিড-19 প্যান্ডেমিক, প্রসূতি ও স্ত্রী রোগের পরিষেবা এই কোভিড-19 অতিমারিতে। তো আমার আজকের এই টপিক আজকের এই ডিসকাশন শুরু করার আগেই আমি যদি কিছু পয়েন্টস যেগুলোর আন্ডারে ডিসকাশনটা করব, সেটা যদি আমি করে নিতে পারি তাহলে আশা করা যায় আপনাদেরও বুঝতে সুবিধা হবে। তো প্রথমেই আমি যেটা বলবো যে এফেক্ট অফ কোভিড-19 ইন প্রেগনেন্সি অ্যান্ড ফিটাস, ভার্টিক্যাল ট্রান্সমিশন, অ্যান্টিনেটাল কেয়ার, management of labor and delivery, medical management, postnatal management, breastfeeding, hospital discharge, anesthesia, and triage of the gynecological surgeries. তো প্রথমেই আমরা আসি এফেক্ট অফ কোভিড-19 ইন প্রেগনেন্সি, মানে কোভিড-19 ইনফেকশনটার কি প্রভাব পড়তে পারে একটা প্রেগনেন্ট মহিলার উপরে। আমরা সকলেই জানি এই কোভিড-19 সিচুয়েশনে আমাদের সবারই মনের মধ্যে বিভিন্ন রকম কনফিউশন, ভয় এবং একটা আতঙ্কর সৃষ্টি হয়েছে। সেটা কিন্তু আরও বেশিভাবে এই প্রেগনেন্ট পপুলেশনদের মধ্যে হয়েছে। তারা অনেক কিছুই জিনিস বুঝতে পারছে না, তারা কি করবে, তার প্রপার কি আনসার আছে বা তাদের সঠিকটা কি সেটা তারা জানে না। তো আমি আজকে আমার এই ডিসকাশনের মাধ্যমে চেষ্টা করবো আপনাদের সেই কনফিউশনগুলো কিছুটা হলেও সহজ করে বুঝিয়ে বলার। ঠিক আছে? তো এফেক্ট অফ কোভিড-19 ইন প্রেগনেন্সি যদি বলি, তাহলে প্রথমেই আমি বলবো প্রেগনেন্সি ইজ নট আ রিস্ক ফ্যাক্টর ফর কোভিড-19 ইনফেকশন। মানে তুমি প্রেগনেন্ট মানেই যে তুমি অন্যদের চেয়ে আরও তোমার এই কোভিড ইনফেকশন দ্বারা আক্রান্ত হওয়ার প্রবণতা তোমার বেড়ে গেল, সেরকমটা কিন্তু নয়। আর অন্যান্য লোকেদের মতনই কোভিড-19 দ্বারা আক্রান্ত হওয়ার তোমার যা প্রবণতা তাদের ক্ষেত্রেও কিন্তু প্রেগনেন্ট পপুলেশনদের কিন্তু ক্ষেত্রেও কিন্তু সেম। সুতরাং কোভিড-19 ইনফেকশন প্রেগনেন্সিতে যে বেশিভাবে হবে সেরকমটা নয়। নেক্সট আমরা আসি, করোনা ভাইরাস ইনফেকশনে আমরা দেখেছিলাম যেমন সার্স বা মার্সের ক্ষেত্রে যে তাদের যখন প্রেগনেন্ট পপুলেশনদের যখন এই ইনফেকশনগুলো হয়েছিল, তাদের সেই ইনফেকশনগুলো অনেক বেশি সিভিয়ার প্রেজেন্টেশন হয়েছিল বা কমপ্লিকেটেড ওয়েতে প্রেজেন্ট করেছিল। এখনও পর্যন্ত আমাদের কাছে যা এভিডেন্সেস আছে তাতে কিন্তু কোভিড-19 ইনফেকশন ইন প্রেগনেন্সিতে কিন্তু সেরকম সিভিয়ার বা অ্যাগ্রেভেটেড ক্লিনিক্যাল প্রেজেন্টেশন নিয়ে আমরা পাইনি। কিন্তু কিছু কিছু সংখ্যক প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে কিন্তু কোভিড-19 ইনফেকশন হওয়ার পরে তাদের অনেক বেশি কমপ্লিকেটেড বা সিভিয়ার কমপ্লিকেশনস নিয়ে প্রেজেন্ট করেছে। তারা কারা? যদি সেই প্রেগনেন্ট মহিলাটার আলাদা কোনো কোমরবিডিটিস থাকে। যেমন কি কি কোমরবিডিটিস হতে পারে? যেমন প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন, যেটা আমরা অবস্টেটিক্যাল ল্যাঙ্গুয়েজে বলে থাকি। যেমন সে প্রেগনেন্ট হওয়ার পরে যদি তার ব্লাডের প্রেশার বেড়ে গিয়ে থাকে, অথবা তার যদি জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস থাকে, মানে সে প্রেগনেন্ট হওয়ার পরে যদি তার রক্তের মধ্যে সুগারের মাত্রা বেড়ে গিয়ে থাকে, অথবা তার যদি কোনো হার্টের প্রবলেম থাকে, হার্ট ডিজিজ থাকে, অথবা তার যদি সিওপিডি থাকে, মানে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ যদি থাকে, বা অন্যান্য যদি তার কোনো লিভারের প্রবলেম থাকে বা ব্লাডের প্রবলেম থাকে এই ধরনের, অথবা যদি সেই প্রেগনেন্ট মহিলাটা ওবেস থাকে, মরবিডলি ওবেস থাকে, বা যদি সে প্রেগনেন্সি তার এসছে আফটার 35 ইয়ার্স অফ এজ, 35 বছরের উপরে বয়স যদি তার হয়, সেই সংখ্যক প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে যেটা দেখা গিয়েছে, তখন তারা যখন কোভিড দ্বারা আক্রান্ত হয়েছে তাদের কিন্তু বেশ অ্যাগ্রেভেটেড সিমটমস নিয়ে তারা প্রেজেন্ট করেছে, বেশ গুরুতরভাবে তারা প্রেজেন্ট করেছে, এবং সেই সংখ্যক পেশেন্টদের কিন্তু দেখা গিয়েছে যে সিসিইউ বা আইসিইউ কেয়ার লেগেছে। আদারওয়াইজ কোভিডের দ্বারা আক্রান্ত হওয়ার পরে প্রেগনেন্ট পপুলেশনদের কিন্তু সেরকমভাবে গুরুতরভাবে কোনো সিমটমস দেখা যায়নি। তাহলে কি কি ক্লিনিক্যাল ফিচার্স নিয়ে তারা প্রেজেন্ট করতে পারে? আমরা যদি এটাকে ক্লাসিফাই করি তাহলে প্রথম মেজরিটি অফ দ্য পপুলেশন কিন্তু মাইল্ড ডিজিজ নিয়ে প্রেজেন্ট করেছে। মেজরিটি মানে 81%-এর ক্ষেত্রে আমরা যেটা দেখেছি
সেটা অ্যাসিমটোম্যাটিক বা মাইল্ড সিমটমস নিয়ে প্রেজেন্ট করেছে। মাইল্ড মানে কি কি আমরা দেখেছি, তাদের যেমন জ্বর নিয়ে প্রেজেন্ট করেছে, বাদবাকি যেমন গা হাত পায়ে ব্যথা, গলা ব্যথা, এইসব বা হচ্ছে শুকনো কাশি, এইসব নিয়ে প্রেজেন্ট করেছে। কিছু মানে অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন আমরা পেয়েছি, বিশেষ করে যারা ইমিউনো কম্প্রোমাইজড মা, তাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে তাদের হচ্ছে জিআই সিমটমস নিয়ে প্রেজেন্ট করেছে, যেমন ডায়রিয়া, এক্সেসিভ ভমিটিং, ঠিক আছে, এই ধরনের প্রেজেন্টেশন নিয়েও আমরা পেয়েছি। এরপরে সিভিয়ার মানে এর পরের ক্যাটাগরি হচ্ছে সিভিয়ার সিমটমস নিয়ে কারা প্রেজেন্ট করেছে। 14-15% ক্ষেত্রে আমরা দেখেছি সিভিয়ার ফিচার্স নিয়ে প্রেজেন্ট করেছে। কখন বলবো, যদি তাদের উপরের উপসর্গর সাথে সাথে যদি তাদের ট্যাকিপনিয়া হয়, মানে তাদের মোর দ্যান 30 হয়, বা যদি তাদের মানে রক্তের মধ্যে অক্সিজেনের মাত্রা যদি লেস দ্যান 93% হয়, বা অক্সিজেন স্যাচুরেশন যদি লেস দ্যান 93% হয়, অথবা যদি তাদের ইমেজিং করা হয়েছে তখন দেখা গিয়েছে তাদের লাং ইমেজিং এর মানে লাং ইনফিল্ট্রেট বাইল্যাটারাল ইনভলভমেন্ট অফ দ্য লাং অ্যান্ড মোর দ্যান 50%, সেই সংখ্যক লোকেদের আমরা যেটা দেখেছি যে তাদেরকে বলা হচ্ছে সিভিয়ার সিমটমস এর মধ্যে পড়ে। এবার এরপরে হচ্ছে ক্রিটিক্যালি ইল গ্রুপ। ক্রিটিক্যালি ইল গ্রুপ কিন্তু 5% ও লেস দ্যান 5% মায়েদের ক্ষেত্রে দেখা গেছে, এবং তাদের ক্ষেত্রে কিন্তু আইসিইউ বা সিসিইউ অ্যাডমিশন লেগেছে, এবং তাদের মোস্টলি হচ্ছে আমি যেগুলো আগে বললাম যে তারা মোস্টলি তাদের আলাদা কোনো কোমরবিডিটিস ছিল, এবং সেই সংখ্যক পেশেন্টদেরই কিন্তু ক্রিটিক্যালি ইল গ্রুপের মধ্যে আমরা ফেলছি, এবং তাদের এআরডিএস বা মানে সারি নিয়ে তারা প্রেজেন্ট করেছে, তাদের প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্ট বা ইয়ে নিয়ে প্রেজেন্ট করেছে। এরপরে আমরা চলে আসছি কোভিড-19 কি কি প্রভাব ফিটাসের উপর পড়েছে, মানে সেই মাটা যখন প্রেগনেন্ট তার মধ্যে যে বাচ্চাটা বেড়ে উঠছে তার উপর এই কোভিড-19 দ্বারা আক্রান্ত হওয়ার পরে এই মাটার সেই বাচ্চাটার উপর কি কি প্রভাব দেখা গিয়েছে। তো আমরা এখনো পর্যন্ত যা যা এভিডেন্স পেয়েছি তার দ্বারা আমরা যা দেখেছি যে কোভিডের দ্বারা আক্রান্ত মায়েদের ফিটাসের মধ্যে কিন্তু সেরকমভাবে কোনো গুরুতর বা মারাত্মক কিছু প্রভাব পড়েনি। মানে যেগুলো আমরা বলে থাকি যে এই মায়েদের কিন্তু কোভিডের দ্বারা আক্রান্ত হওয়ার পরে আর্লি প্রেগনেন্সি লস দেখতে পাওয়া যায়নি সেভাবে, বা মিসক্যারেজ, বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে। আর্লি প্রেগনেন্সিতে যদি সে কোভিডের দ্বারা আক্রান্ত হয় তাহলে তাদের কিন্তু বাচ্চা যে নষ্ট হয়ে যাচ্ছে সেরকমটাও দেখা যায়নি, অথবা ডেলিভারির পরে সেই বাচ্চার কোনো জন্মগত ত্রুটি নিয়ে তারা জন্ম নিচ্ছে বা তার কোনো অর্গ্যান অ্যানোমালি সেরকমও কিন্তু আমরা দেখতে পাইনি, অথবা লেটার প্রেগনেন্সিতে যদি তারা কোভিডের দ্বারা আক্রান্ত হয় তখন সেক্ষেত্রে কিন্তু আমরা স্টিল বার্থ বা আইইউএফডিও কিন্তু দেখতে পাইনি। কিন্তু যেটা আমরা দেখেছি এখনো পর্যন্ত কিছু সংখ্যক মায়েদের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে প্রিটার্ম লেবারে চলে গেছে, মানে সময়ের আগেই যদি তার বাচ্চার রাস্তা খুলে গিয়ে থাকে, তাকে আমরা বলি প্রিটার্ম লেবার। তো এবার সেটা কোভিড ইনফেকশনের জন্য হয়েছে না কোভিড ইনফেকশন হওয়ার পরে তার যে ফিজিওলজিক্যাল চেঞ্জেস হয়েছে এবং তার যে সমস্যাগুলো তৈরি হয়েছে তার জন্য হয়েছে, সেটা কিন্তু আমরা এখনো জানি না। সেটার জন্য আরো অনেক কেস রিপোর্ট বা কেস স্টাডির দরকার আছে। এরপরে আমরা আসবো যে এটা বলার পরেই আমাদের যেটা মাথায় আসবে, হোয়াট ইজ ভার্টিক্যাল ট্রান্সমিশন, বা যেটা খুব ইম্পর্টেন্ট মানে বিষয়, যে কোভিডের দ্বারা একটা মা যখন আক্রান্ত হচ্ছে তার কি মায়ের থেকে বাচ্চার মধ্যে রক্তের মাধ্যমে সেই ইনফেকশনটা ছড়াচ্ছে, যেটাকে আমরা বলছি ভার্টিক্যাল ট্রান্সমিশন। এখনো পর্যন্ত যা যা এভিডেন্সেস বা যা যা ডেটা আমরা পেয়েছি তাতে আমরা দেখেছি যে ভার্টিক্যাল ট্রান্সমিশন অ্যাজ সাচ, মানে রক্তের মাধ্যমে প্রেগনেন্ট থাকাকালীন একটা মায়ের থেকে তার বাচ্চার কিন্তু কোভিড ইনফেকশন ছড়ায়নি। কিন্তু এটা বলার পরেও লাস্ট 2 মাস আগে আমরা একটা কেস রিপোর্ট দেখেছি মুম্বাইতে, যেখানে আমরা দেখেছিলাম যে সেই মাটা আর্লিয়ার প্রেগনেন্সিতে কোভিডের দ্বারা আক্রান্ত হয়েছিল এবং তার মিসক্যারেজ হয়েছিল, এবং তারপরে যখন তার প্ল্যাসেন্টা স্টাডি করা হয়েছিল তাতে দেখা গিয়েছে যে কোভিডের অ্যান্টিবডি পাওয়া গেছে। তবে এটা কিন্তু একটা ডিবেটেবল টপিক, এটার জন্য আরো অনেক সংখ্যক আমাদের কেস রিপোর্টস দরকার, যাতে করে আমরা কনফার্ম বলতে পারবো যে ভার্টিক্যাল ট্রান্সমিশন হয় কি হয় না। এরপরে আমরা চলে আসবো যে ভার্টিক্যাল ট্রান্সমিশন তো বুঝলাম, এরপরে আমরা দেখবো যে যখন আমরা ডেলিভারি কন্ডাক্ট করছি বা এই মায়েদের ভ্যাজাইনাল ডিসচার্জ থেকে কি কোভিড ইনফেকশন ছড়াচ্ছে, আমরা বারবার আমাদের ডাক্তারদের অনেক সময় আমাদের বারবার করে পেলভিক এক্সামিনেশন করতে হয়, তো ভ্যাজাইনাল ডিসচার্জের মধ্যেও কিন্তু আমরা কোনো কোভিডের ভাইরাস দেখতে পাইনি এখনো পর্যন্ত। নেক্সট যেটা আমরা চলে আসছি অ্যান্টিনেটাল কেয়ার। এবার অ্যান্টিনেটাল কেয়ার কিন্তু আমরা শুধুমাত্র কোভিড ইনফেক্টেড মায়েদের কথা আমরা বলবো না, এখানে আমরা সাধারণত
এই কোভিড-19 প্যান্ডেমিকে যে কোনো প্রসূতি মহিলা যখন আমার আউটডোরে বা আমার ক্লিনিকে আসবে, আমি তাদের কি কি পরিষেবা দেব, অ্যান্টিনেটাল কি কি অ্যাডভাইস আমরা দেব। তো অ্যান্টিনেটাল কেয়ার যখন আসছে, প্রথমেই আমরা বলবো যে অ্যান্টিনেটাল ভিজিট কি হবে। অ্যান্টিনেটাল ভিজিট মানে আমরা যখন যখন একটা মহিলা প্রেগনেন্ট হচ্ছে, তাকে কিছু মানে তার অ্যান্টিনেটাল মনিটরিং এর জন্য, তার বাচ্চা ঠিক করে বেড়ে উঠছে কিনা, তার খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে কিনা, সবকিছু মনিটরিং এর জন্য, মায়ের এবং বাচ্চার দেখভাল করার জন্য আমরা কিছু নির্দিষ্ট টাইম বাদে বাদে তাদেরকে আমাদের ক্লিনিকে আসতে বলি এবং তাদের চেক আপ করি, থরো এক্সামিনেশন করি, যেটাকে আমরা বলি অ্যান্টিনেটাল ভিজিট বা অ্যান্টিনেটাল চেক আপ। তো সেইটা এই ক্ষেত্রে কোভিড-19 প্যান্ডেমিককে কিভাবে হবে, যেটা বেশিরভাগ গাইডলাইন বা বেশিরভাগ ইনস্টিটিউশন যা বলছে এই সময়, ডিক্রিজ দ্য অ্যান্টিনেটাল ভিজিট। আগে যেরকম আমরা অ্যান্টিনেটাল ভিজিটের জন্য ডাকতাম, তার থেকে কিন্তু এই সময় অ্যান্টিনেটাল ভিজিটটাকে কমিয়ে দিতে হবে। এবং যেটা বলছে যে ডু দ্য মিনিমাম 4 অ্যান্টিনেটাল ভিজিট। কোন কোন সময় আমরা এই অ্যান্টিনেটাল ভিজিটগুলো করব? একটা হচ্ছে 12 সপ্তাহে করব, একটা হচ্ছে 20 সপ্তাহে করব, একটা 28 সপ্তাহে করব, একটা 36 সপ্তাহে করব। কেন এই সময় করব? কেন কি 12 সপ্তাহে প্রথমবার যখন একটা মা আমার কাছে আসবে, তার যাবতীয় যা যা প্রেগনেন্সি থাকাকালীন আমার তাকে অ্যাডভাইস করার থাকবে, সেগুলো আমি বলে দেবো সেই সেটিংয়েই। এবং তার কি মানে কি কি করবে, সে কি করবে না, সে মানে যেগুলো প্রেগনেন্সি থাকার জন্য যা যা আমাদের অ্যাডভাইস দেবে, সেটা ফার্স্ট ভিজিটে আমরা করে দেবো। নেক্সট যখন 5 মাসে মানে 20 সপ্তাহে আসবে, তখন তাকে আমি একটা বলে রাখবো যে তার একটা অ্যানোমালি স্ক্যান করার দরকার আছে। মানে সে তার বাচ্চার কোনো জন্মগত ত্রুটি হচ্ছে কি হচ্ছে না সেটা দেখার জন্য একটা অ্যানোমালি স্ক্যান সেই সময় দেখে নিতে পারবে, এবং সেই অনুযায়ী আমি তার ম্যানেজমেন্ট করতে পারবো। নেক্সট হচ্ছে 28 উইকস অ্যান্ড 36 উইকসে ডাকবো। 28 উইকসে আমাদের অনেক সময় এই সময় মায়েদের প্রেশার বেশি হয়ে গিয়ে থাকে, তো প্রেশার চেক আপ করতে হতে পারে, বা হচ্ছে তার সুগার লেভেল বেড়ে যাচ্ছে কিনা, মানে যেটা জিডিএম, এই সময় আমরা ধরা পড়ে। তো এই টেস্টগুলো স্পেসিফিক আমরা 28 উইকসে করে নিতে পারি। এবং 36 উইকসে কিন্তু আমরা একটা গ্রোথ স্ক্যান করতে পারি। তো গ্রোথ স্ক্যানে দেখবো যে তার বাচ্চার গ্রোথ রেটটা ঠিকঠাক আছে কিনা, এবং যদি প্রয়োজন হয় গ্রোথ যদি সেরকমভাবে রিটার্ডেশন হয় বা কোনো সমস্যা দেখা যায়, সেই অনুযায়ী আমাদের টার্মিনেশনের ডিসিশন নিতে হলে আমরা সেটা সেই সময় বলে দিতে পারবো। তো এটার বলার সঙ্গে সঙ্গে তাহলে আমাদের আছে আমরা কি কি ইনভেস্টিগেশন আর কি কি কতবার আমরা ইনভেস্টিগেশন করতে এই সময় হেলথ কেয়ার ফেসিলিটিতে যাব বা ডাক্তারখানায় যাব, বা কতবার আমরা আলট্রাসোনোগ্রাফি করাবো, এই সময় স্ক্যানগুলো আমরা কতবার যাব করতে। এখন যেটা বলা হচ্ছে মিনিমাম 2টো স্ক্যান করতে পারো। একটা যেটা বললাম অ্যানোমালি স্ক্যান 5 মাসে করতে পারো, আর একটা হচ্ছে 36 সপ্তাহে একটা গ্রোথ স্ক্যান করতে পারো। এটাই মানে মোটামুটি তোমার যেটুকুনি আমাদের ইনফরমেশন, বেসিক ইনফরমেশন লাগে সেটা বলে দেবে এর মধ্যে। আর এই সময় আমরা অলরেডি মানে যে সময় ওরা স্ক্যান করতে যাচ্ছে বা অ্যান্টিনেটাল ভিজিট আসছে, সেই সময় যেন তারা তাদের রুটিন যে ইনভেস্টিগেশন মানে ল্যাব ইনভেস্টিগেশনের দরকার, সেগুলো যেন এই সময় করে নেয়, অযথা বারবার বাড়ির বাইরে বেরোনোর কোনো দরকার নেই। আর এটা বলার সাথে সাথে আমাদের বলতে হবে, যখন সে অ্যান্টিনেটাল ভিজিটে যাচ্ছে, তখন যেন সে অযথা একগাদা বাড়ির লোককে এই সময় না নিয়ে যায়। তার মানে লিমিট দ্য ভিজিটার্স ইন হসপিটাল অর ইন দ্য ক্লিনিক। যখন সে ভিজিট করতে ঢুকছে, ডাক্তার মানে আমার চেম্বারে যখন সে ঢুকছে, তখন কিন্তু আমি তার সাথে কোনো বাড়ির লোককে অ্যালাউ করবো না, এক্সেপ্ট আমার যে অ্যাটেন্ডেন্ট থাকছে। যদি আমার মনে হয় সেই পেশেন্ট বুঝতে পারছে না বা তার অন্য কোমরবিডিটিস আছে যেটা আমার পেশেন্টকে বললে হবে না, বা তার কোনো বাড়ির লোককে বুঝিয়ে দিলে বেটার হয় পেশেন্টের জন্য, তখন আমি তার বাড়ির লোককে অ্যালাউ করবো। সুতরাং অযথা একগাদা বাড়ির লোককে নিয়ে এই সময় আউটডোরে বা ক্লিনিকে কোথাও সে নিয়ে যাবে না। দ্বিতীয়ত হচ্ছে, যখন সে চেম্বারে ঢুকলো, চেম্বারে ঢোকার পরে সে যেন ডাক্তারবাবুর থেকে একটা মিনিমাম ডিস্টেন্স মেনটেন করে বসে। যদি আমার তাকে ফিজিক্যাল এক্সামিনেশন করতে লাগে, তখন সেটা আমি আমার মতন করে তাকে বলে দিতে পারবো, কিন্তু যেন একটা লিমিট মানে একটা ডিস্টেন্স মেনটেন করে। এবং কতক্ষণ ধরে তাকে আমি চেক আপ করবো সেটাও যেন বেশিক্ষণ না হয়, অযথা মানে অনেকক্ষণ ধরে চেক আপ করে পেশেন্টের এবং ডাক্তারের অযথা এক্সপোজার না বাড়ানোই ভালো। তবে এগুলো বলার সাথে সাথে আমাদের এটাও মাথায় রাখতে হবে, যারা হাই রিস্ক প্রেগনেন্ট মাদার, যাদের কোনো মানে কোমরবিডিটিস আছে, পিআইএইচ আছে, জিডিএম আছে, বা হার্টের রোগ আছে, বা অন্যান্য উপসর্গ মানে অন্যান্য সমস্যা রয়েছে, তাদেরকে কিন্তু আমাদের প্রায়োরিটাইজ করতে হবে। তাদের ক্ষেত্রে আমাদের প্রয়োজন হলে আরও ফ্রিকুয়েন্ট ভিজিটসে ডাকতে হতে পারে। সেটা আমরা নর্মাল রেগুলার এই যে 2-4 ভিজিট আমি বললাম, তাছাড়াও আমার যদি মানে ডাক্তারবাবুর যদি মনে হয় তাকে আরও ফ্রিকুয়েন্টলি আমি ডাকতে বলতে পারি, বা তার স্ক্যানও কিন্তু আমি আরও বেশিবার বলতে পারি, বা তার ক্ষেত্রে আলাদা আরও ইনভেস্টিগেশন আমি বলতে পারি। তো এই তো গেল ভিজিটের কথা। এবার আমরা বলবো, এবার আমরা কি কি আর কি অ্যাডভাইস করব।
তাহলে অ্যাডভাইসের মধ্যে প্রথম আসছে যেটা ডায়েট। প্রেগনেন্সি উইথ কোভিড-19 প্যান্ডেমিকে আমরা কি আলাদা ডায়েটের কথা বলবো। প্রথম তো আমরা জানি প্রেগনেন্সি আসার পরে আমরা অলওয়েজ বলি যেটা হাই প্রোটিন ডায়েট, তার মধ্যে ডিম ইজ দ্য বেস্ট সোর্স অফ প্রোটিন, তাই জন্য ডিম যেন মাস্ট। তাছাড়া সে অ্যানিমাল সোর্স অফ প্রোটিন বা প্ল্যান্ট সোর্স অফ প্রোটিন সে খেতে পারে। প্রচুর পরিমাণে জল খাবে এবং যে কোনো ফ্লুইডস খাবে, মানে ইনক্রিজ দ্য ইনটেক অফ ফ্লুইডস। তারপরে হচ্ছে ভাইটামিন সি বা অন্যান্য জিঙ্ক বা অন্যান্য ভাইটামিন সেই সময় প্রচুর মানে মাল্টিভিটামিন বা ভাইটামিন সে নিতে পারে। এগুলো ছাড়াও রুটিন যেটা আমরা অ্যান্টিনেটাল পিরিয়ডে মানে প্রেগনেন্সি থাকাকালীন যা যা আমরা ওষুধ প্রেসক্রাইব করি, যেমন ফলিক অ্যাসিড প্রথম 3 মাসের জন্য সে খাবে, তারপরের 6 মাসের জন্য সে আয়রন ফলিক অ্যাসিড প্লাস ক্যালসিয়াম যেমনি খায় সেটা খাবে। তার সাথে সাথে যেটা রুটিন ভ্যাকসিনেশন সে নেয়, যেমন ধরো টিটেনাস টক্সাইড, তার সাথে সাথে এখন টিড্যাপ বলছি আমরা, টিটেনাস ডিপথেরিয়া পার্টুসিস, এই তিনটে এই ভ্যাকসিনেশনগুলো যেরকম রুটিনলি সে নেয় সেগুলো যেন সে কন্টিনিউ করে। এরপরে আমরা আসছি যে হাইজিনের ব্যাপারে আমরা কি কি তাদের অ্যাডভাইস করব। হাইজিনের ব্যাপারে আসলে তখন আমরা বলবো ডু দ্য ফোর। প্রথম কথা হচ্ছে স্টে অ্যাট হোম, বাড়িতে থাকো, অযথা বাড়ির বাইরে বেরিও না। বাড়ির বাইরে বেরিও না মানে একজন প্রেগনেন্ট মহিলা অযথা সে বাজার করতে যাচ্ছে, মলে ভিজিট করছে বা অন্যান্য যেখানে প্রচুর ক্রাউডেড এরিয়া সেই সব জায়গায় সে অযথা যেন না বেরোয়। এবার বাড়িতে থেকে সে অনেক গেস্ট বাড়িতে ডাকছে সেটাও যেন না করে। একজন প্রেগনেন্ট মহিলা এই কোভিড সিচুয়েশনে তার যতটা পারা যায় বাড়ির একটা যে মানে তার বাড়ির মধ্যে থাকা এবং সে যে রুমের মধ্যে থাকছে সেটা যেন খুব ওয়েল ভেন্টিলেটেড হয় এবং তার বাড়ির মেম্বার্সরা অযথা বাইরের লোককে সে বারবার না অ্যালাউ করে, বা যদি তার বাড়ির কোনো মেম্বার কোনো হেলথ কেয়ার ফেসিলিটির সাথে জড়িত হয় বা হেলথ কেয়ার ওয়ার্কার হয় তার থেকে যেন সে একটু ডিস্টেন্স মেনটেন করে, ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করে, বা বলতে পারো যে অযথা তার সংস্পর্শে এলে যেন সে ফিজিক্যাল ব্যারিয়ার ইউজ করে, প্রপার কোভিড প্রিভেনশন বা প্রিকশন মেজার্সগুলো সে মেনটেন করে। দ্বিতীয়ত আমরা বলবো হচ্ছে হ্যান্ড হাইজিন, রেসপিরেটরি হাইজিন, আমরা জানি সেগুলো। তারপরে হচ্ছে আমরা বলবো ফিজিক্যাল ডিস্টেন্সিং, যখন তোমাকে বাইরে যেতে হচ্ছে তুমি যেন প্রপার ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করো। এরপরে আমরা এখানে আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা বলবো সেটা হচ্ছে ট্রাভেল। সে এই সময় প্রেগনেন্সি চলাকালীন সে ট্রাভেল করবে কি করবে না। ট্রাভেল মানে আমি বলছি লং ডিস্টেন্স ট্রাভেল। কেন কি আমরা জানি যে প্রেগনেন্সি হওয়ার পরে বিশেষ করে লেটার হাফ অফ দ্য প্রেগনেন্সি মানে পরের দিকটাতে কিন্তু একটা রক্ত জমাট বেঁধে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়। ঠিক আছে, এটা নর্মাল ফিজিওলজিক্যাল ফেনোমেনা প্রেগনেন্সি আসার পরে। তো সেই জন্য যদি সে মোর দ্যান 5 আওয়ার্স 5 ঘন্টার উপরে বসে থাকতে হচ্ছে এরকম কোনো ট্রাভেল করতে হয় তাতে কিন্তু আরও রক্ত জমাট বেঁধে গিয়ে যেটা ভেনাস থ্রম্বোএম্বলিজম আমরা বলে থাকি এই ধরনের সমস্যা হতে পারে। তো সুতরাং এই সময় লং ডিস্টেন্স ট্রাভেল সে যেন না করে। ঠিক আছে, এরপরে খুব ইম্পর্টেন্ট যেটা আরেকটা জিনিস বলে রাখতে হবে, মেন্টাল হেলথ। অলরেডি প্রেগনেন্সির পরে মহিলাদের মধ্যে একটা মানসিক বিভিন্ন রকম ডিপ্রেশন, অ্যাংজাইটি অনেক কিছু চেঞ্জেস হয়, প্লাস কোভিড-19 প্যান্ডেমিকে সেটা আরও বেশি গুরুতর হয়ে যেতে পারে। সুতরাং আমাদের প্রত্যেকটা ভিজিটে কিন্তু মেন্টাল হেলথগুলোকেও অ্যাড্রেস করতে হবে, তার কোনো প্রবলেম হচ্ছে কিনা বা সেই জিনিসগুলো আমাদের একবার জিজ্ঞেস করে নিতে হবে। তো এগুলো অ্যান্টিনেটাল ভিজিট, অ্যান্টিনেটাল কেয়ার এইসব কিছু বলার সাথে সাথে এখন একটা ইমার্জিং জিনিস মানে প্রচণ্ড পরিমাণে যেটা সবাই প্রমোট করছে বলতে আমরা অলরেডি জানি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স মানে এইমস নিউ দিল্লি, ওখানে অলরেডি এটা কিন্তু এক্সিকিউট করা শুরু হয়ে গেছে। সেটা হচ্ছে টেলিকনসালটেশন। টেলিকনসালটেশন মানে আমরা অনলাইন বা টেলিফোনিক মিডিয়ার দ্বারা আমরা পেশেন্ট দেখতে পারি। ঠিক আছে, টেলিকনসালটেশন বা হাইব্রিড ক্লিনিক বা ভার্চুয়াল ক্লিনিক যেটাকে বলা হয়, এইটা কিন্তু প্রত্যেকটা আমাদের অল ইন্ডিয়ার যেটা অবস্টেটিক্স অ্যান্ড গাইনোকোলজিক্যাল যে ইনস্টিটিউশন বা যা গাইডলাইন্সগুলো বলছে বা ফক্সি গাইডলাইন এই সবগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে প্রমোট করছে যে এই সময় যতটা পারা যায় টেলিকনসালটেশনকে ইউটিলাইজ করো, এবং সেখানে যদি মনে হয় যে সেই পেশেন্টকে আমার ফিজিক্যালি দেখার দরকার আছে বা এক্সামিন করার দরকার আছে, বা পরের প্রেগনেন্সির পরের হাফটাতে গিয়ে যখন আমার মনিটরিং করতে লাগবে, তার মানে ফিটাল সার্ভেলেন্সের দরকার হবে, তার ফিটাসের ঠিকঠাক হার্ট রেট বা এইসবগুলো দেখার দরকার হবে, তখন আমি তাকে ফিজিক্যালি ডেকে নেব। আদারওয়াইজ কিন্তু আমরা টেলিকনসালটেশন করতেই পারি। এতে ডাক্তার এবং পেশেন্ট দুজনেরই কিন্তু এক্সপোজার অনেকটাই কমে যাচ্ছে। এরপরের টপিক আমরা চলে আসছি যে ম্যানেজমেন্ট অফ কোভিড-19 ইন প্রেগনেন্সি। ধরো আমরা সেই প্রেগনেন্ট পেশেন্টের সাথে কথা বলতে বলতে আমরা কিছু হিস্ট্রি পেলাম যেটা আমাদের মানে সাজেস্ট করছে যে এই পেশেন্টের কোভিডের দ্বারা সে এক্সপোজড হয়েছে। তখন আমি কি করব? তখন আমি তার ক্লিনিক্যাল এক্সামিনেশন বা হিস্ট্রি থেকে আমরা যদি মনে করি এটা সাসপেক্টেড কোভিড পেশেন্ট,
তখন আমরা কি বলবো, তার আরটিপিসিআর করতে বলবো। ঠিক আছে, আরটিপিসিআর ফ্রম ন্যাজোফ্যারিঞ্জিয়াল অর ওরোফ্যারিঞ্জিয়াল সোয়াব নিতে বলবো। এবং এটা দুরকম ভাবে প্রেজেন্ট করতে পারে, একটা পেশেন্ট যার সিমটম আছে আর একটা পেশেন্ট যার সিমটম নেই। যাদের সিমটম নেই বা অ্যাসিমটোম্যাটিক মায়েদের ক্ষেত্রে আমরা রিপোর্ট পাঠানোর পরে তখন তাকে আমি অ্যাডভাইস কি করব, যে তুমি মনিটরিং করো অ্যাট হোম, মানে বাড়িতে মনিটরিং করো। কি কি? টেম্পারেচার চার্ট মেনটেন করো এবং রেসপিরেটরি রেট এবং পালস, মানে পালস অক্সিমেট্রি দিয়ে তুমি বাড়িতে অক্সিজেন স্যাচুরেশন মেনটেন করো, মানে মনিটরিং করো। এবং তারপরে এটা মনিটরিং করতে করতে তার রিপোর্ট এলো যে সে কোভিড-19 নেই, মানে সে রিপোর্ট আরটিপিসিআর নেগেটিভ এলো, তখন তাকে আর কিছু বলার দরকার নেই, সে নর্মাল যেমনি প্রেগনেন্সি চালিয়ে, মানে যেমনি নর্মাল প্রেগনেন্সির প্রোটোকল সেরকম সে কন্টিনিউ করে যাবে। এবার যদি তার রিপোর্ট আসে কোভিড-19 পজিটিভ, তখন আমি তাকে কি বলবো? তখন আমি তাকে বলবো যে তুমি বাড়ি ফিরে যাও অ্যান্ড হোম আইসোলেশন ফর 14 days। কিন্তু এখানে বলে রাখতে হবে, তুমি বাড়ি যখন যাবে তুমি প্রেফারেবলি তোমার নিজের প্রাইভেট ট্রান্সপোর্ট ইউজ করো, অযথা পাবলিক ট্রান্সপোর্টে যেও না। এবং হোম আইসোলেশন ফর 14 days মানে বাড়িতে থেকে তুমি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ, অন্য সবাইকে ছড়াচ্ছ, সেরকমটা কিন্তু নয়। সে নির্দিষ্ট একটা রুমের মধ্যে, ওয়েল ভেন্টিলেটেড একটা রুমের মধ্যে থাকবে অল দ্য টাইম, মানে 14 দিনের জন্য সে ওই রুমের বাইরে বেরোবে না। এবং তার জন্য একজন, তার বাড়ির লোকের মধ্যে একজন নির্দিষ্ট একটা মেম্বারকে নিযুক্ত করতে হবে। সে যেন প্রপার মানে ফিজিক্যাল ব্যারিয়ার ইউজ করে, মানে মাস্ক এবং হ্যান্ড হাইজিন সব কিছু ফলো করে তার সাথে তাকে অ্যাসিস্ট করে, মানে তার যদি কোন যা দরকার লাগবে না লাগবে সেগুলো তাকে অ্যাসিস্ট করবে। ঠিক আছে। এবং এই 14 দিনের মধ্যে তার যদি ডেলিভারি তার কাছেই থাকে তাহলে আমরা কিছুদিন পোস্টপন্ড করতে পারি টিল, মানে যতক্ষণ না পর্যন্ত তার আইসোলেশন পিরিয়ডটা শেষ হচ্ছে। তারপরে নর্মাল যেমনি ডেলিভারি কন্ডাক্ট করা হয় নর্মাল প্রেগনেন্সির ক্ষেত্রে, সেরকম আমরা ডেলিভারি কন্ডাক্ট করবো। নেক্সট ব্রেস্ট ফিডিং অ্যান্ড যেটা নর্মালি হয়ে থাকে সেভাবেই কন্টিনিউ করা যাবে। এবার আমরা নেক্সট আসছি যেটা সিমটোম্যাটিক গ্রুপের ক্ষেত্রে, যে প্রেগনেন্ট মহিলা যার হিস্ট্রি দিয়েছে তার আমি আরটিপিসিআর পাঠিয়েছি এবং সে কিন্তু সিমটোম্যাটিক মানে তার জ্বর এবং আর বাদবাকি যে উপসর্গগুলো আমি প্রথমেই ডিসকাস করেছি সেগুলো তার আছে। তখন আমি কি করব? তখন আমি তাকে বলবো যে মনিটরিং অ্যাট হসপিটাল। তখন কিন্তু আমি তাকে বাড়ি ছেড়ে দেবো না, তাকে হসপিটালেই রাখবো এবং হসপিটালে তার লোকাল যে মানে হসপিটালে সে কাজ করছে সেখানে যেন একটা প্রপার একটা আলাদা আইসোলেটেড রুম আছে যেখানে সেই কোভিড সাসপেক্টেড পেশেন্টদেরকেই রাখা হচ্ছে, সেরকম একটা জায়গায় তাকে রাখবো। এবং তার সাথে যখন কোনো ডাক্তার, মানে আমি বা আমার অন্যান্য হেলথ কেয়ার ওয়ার্কার্সরা যখন তাকে এক্সামিন করতে আসবো বা তার কাছে আসবো, তখন যেন আমরা প্রপার পিপি কিট পরে আসি। এবং বাদবাকি তার ওই সময় মানে যদি তার ডেলিভারি হওয়ার মতন থাকে তার জন্য যেন প্রপার সেট আপ থাকে, মায়ের এবং ফিটাল সার্ভেলেন্সের জন্য তার জন্য যেন প্রপার সেট আপ সেখানে যেন থাকে। এবার আমরা তাদের রেজাল্ট পেলাম, যদি সে কোভিড নেগেটিভ, মানে কোভিডের রেজাল্টে যখন যদি তার নেগেটিভ আসে তখন আমি তাকে কি বলবো, বাড়ি চলে, তখন তাকে আমি বাড়ি পাঠিয়ে দেবো। যদি ডেলিভারি অনেক দেরিতে থাকে তখন আমি তাকে বলবো হোম আইসোলেশন ফর 14 days এবং তার ক্লিনিক্যাল সেলফ মনিটরিং সে কন্টিনিউ করবে। এবং কন্টিনিউ করার পরে যদি তার সিমটমস আবার রিঅ্যাপিয়ার করে বা পারসিস্ট করে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে আবার আমি রিটেস্টের জন্য বলবো। নেক্সট আসছে যদি তার কোভিড টেস্টের রেজাল্ট পজিটিভ আসে। যদি তার কোভিড টেস্টের রেজাল্ট পজিটিভ আসে এবং সে হচ্ছে সিমটোম্যাটিক, তখন কিন্তু আমরা চেষ্টা করব তাদেরকে মানে টার্শারি কেয়ার সেন্টারে ম্যানেজ করার। ঠিক আছে। এবং টার্শারি কেয়ার সেন্টারে গিয়ে আমি কি ম্যানেজ করব, তার দুটো জিনিস আমরা এখানে দেখতে হবে, একটা ম্যাটার্নাল সার্ভেলেন্স অ্যান্ড ফিটাল সার্ভেলেন্স, মায়ের দিকটাও দেখতে হবে এবং বাচ্চার দিকটাও দেখতে হবে। মায়ের দিকে আমরা কি কি দেখবো, তার টেম্পারেচার, হার্ট রেট, রেসপিরেটরি রেট, স্যাচুরেশন মানে পালস অক্সিমিটার অলওয়েজ কন্টিনিউয়াসলি আমরা তার অক্সিজেনের মাত্রা কি আছে সেটা দেখতে হবে। দরকার পড়লে তার ক্ষেত্রে ইমেজিং করতে হবে, সেটা চেস্ট এক্সরে বা HRCT হতে পারে। এবং সেটা যখন করব আমরা অ্যাবডোমিনাল শিল্ডিং ইউজ করব। অ্যাবডোমিনাল শিল্ডিংটা কি, এটা হচ্ছে প্রেগনেন্ট পপুলেশনদের ক্ষেত্রে যখন আমরা অযথা এক্সরে, মানে যদি আমাদের এক্সরে বা HRCT রেডিয়েশন এক্সপোজার হয় সেটা যাতে না হয় তার জন্য আমাদের একটা লেড জ্যাকেট পেটের উপর রেখে দিয়ে সেটা আমরা করতে পারি। তো এইভাবে আমরা ম্যাটার্নাল সার্ভেলেন্স করব। এবং আমরা ফিটাল সার্ভেলেন্স কি করব, ফিটাল সার্ভেলেন্সের মধ্যে আমাদের কন্টিনিউয়াস ফিটাল মনিটরিং, হার্ট রেট মনিটরিং করতে হবে। সে যদি জেস্টেশনাল এজ গ্রুপ অফ 30 মানে 28 থেকে 36 উইকসের মধ্যে থাকে সেক্ষেত্রে আমাদের অ্যান্টিনেটাল কর্টিকোস্টেরয়েডস দিতে হতে পারে। আমাদের সেই হেলথ কেয়ার ফেসিলিটির প্রোটোকল অনুযায়ী আমাদের আইভি অ্যান্টিবায়োটিক চালু করতে হতে পারে। ঠিক আছে। এইগুলো করার পরে যদি আমাদের সেই পেশেন্টটা রিকভার করে যায় তখন আমরা কি বলবো, তাদেরকে
ইউএসজি এবং ডপলার করাতে হবে এভরি 2 উইকলি, সপ্তাহে দুবার, মানে 2 সপ্তাহ অন্তর অন্তর তাকে ইউএসজি এবং ফিটাল ডপলার করতে হতে পারে। কেন কি ইনফেক্টেড পেশেন্টের ফিটাসের মানে বাচ্চার গ্রোথ রিটার্ডেশন হচ্ছে কিনা বা কোনো ডপলারে কোনো অল্টারেশন, রক্ত চলাচলে কোনো অল্টারেশন হচ্ছে কিনা সেগুলো আমরা মনিটরিং করতে পারবো। এগুলো করার সাথে সাথে আমাদের দেখতে হবে এবার সে কোন জেস্টেশনাল এজে আছে, মানে সে কোন মানে প্রেগনেন্সি কোন উইকসে রয়েছে। যদি সে লেস দ্যান 24 উইকস হয়, 6 মাসের কম হয় তার প্রেগনেন্সির এজ, তখন যদি মায়ের সিমটমস মানে বাড়াবাড়ি মানে খারাপের দিকে যায়, তখন কিন্তু প্রয়োজন পড়লে আমাদের মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সিও করতে হতে পারে, মানে বাচ্চা নষ্ট করে দিতে হবে ডিউ টু মায়ের ফিজিক্যাল কন্ডিশন দেখে। অথবা যদি সে মোর দ্যান 24 উইকস হয়, 24 সপ্তাহের যদি বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা আগেই বললাম অ্যান্টিনেটাল কর্টিকোস্টেরয়েডস হ্যান ত্যান এইসবগুলো দিয়ে আমাদের ডেলিভারির জন্য প্ল্যানিং করতে হবে। এবার ডেলিভারি আমরা কিভাবে করব? ডেলিভারি কিন্তু এক্ষেত্রে যে ভ্যাজেনাল ডেলিভারি মানে সিজারিয়ান সেকশনই সুপিরিয়ার টু ভ্যাজেনাল ডেলিভারি সেরকম কিন্তু নয়। যদি সে লেবারে চলে যায়, স্পন্টেনিয়াস লেবারে চলে যায়, বাচ্চার রাস্তা নিজে থেকেই যদি খুলে যায়, তাহলে আমরা নর্মাল ভ্যাজেনাল ডেলিভারি মানে এক্সপেক্টেড ডেলিভারি কন্ডাক্ট করব। আর যদি তার কোনো অবস্ট্রেটিক্যাল ইন্ডিকেশন থাকে, মানে যেগুলো আমরা জানি যে তার বাচ্চার রাস্তাটা খুব ন্যারো, নর্মাল ভ্যাজেনাল ডেলিভারি সম্ভব নয়, সেক্ষেত্রে আমাদের সিজারিয়ান সেকশন করতে হতে পারে। এই হচ্ছে তার ম্যানেজমেন্ট। এবার যেই পেশেন্টটা রিকভার করছে না, ঠিক আছে, যেই পেশেন্ট রিকভার করছেন এবং তার কন্ডিশন ক্রমশই খারাপের দিকে যাচ্ছে, তখন আমাদের কিন্তু আইসিইউ বা সিসিইউ অ্যাডমিশন করতে হতে পারে। ঠিক আছে, এবার আইসিইউ বা সিসিইউ অ্যাডমিশনের একটা আমাদের কুইক সোফা স্কোরিং আছে। সেই সোফা স্কোরিংয়ের মধ্যে যদি একটার বেশি কিছু সিমটমস আমি বলছি সেইগুলো থাকে, তখন কিন্তু আমাদের তাদের আইসিইউ অ্যাডমিশন করতেই হবে, যার মধ্যে সিস্টোলিক ব্লাড প্রেশার আমাদের দেখতে হতে পারে, রেসপিরেটরি রেট দেখতে হতে পারে এবং জিসিএস দেখতে হতে পারে, এবং লিভার ফাংশন, লিভার এনজাইমস হ্যান ত্যান বাকি জিনিসগুলোও আছে। ঠিক আছে, আর কোন ক্ষেত্রে আমাদের ইমিডিয়েটলি সিজারিয়ান সেকশন করতে হবে, যেটা হচ্ছে সিভিয়ার ফেলিওর ক্রাইটেরিয়া আমরা বলছি, যে ক্ষেত্রে আমাদের ইমিডিয়েটলি টার্মিনেট করতে হবে প্রেগনেন্সিকে, যেমন হচ্ছে যদি তার সেপটিক শক থাকে, যদি তার মাল্টিপল অর্গান ফেলিওর থাকে, মাল্টিপল অর্গান ডিসফাংশন থাকে, বা যদি তার ফিটাল ডিস্ট্রেস অলরেডি শুরু হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের ইমিডিয়েটলি টার্মিনেট করে দিতে হবে বাই সিজারিয়ান সেকশন। এবার আমরা ইন্ট্রাপার্টাম কেয়ার কি করব? ইন্ট্রাপার্টাম মানে যখন সে লেবারে চলে গেছে, বাচ্চার রাস্তা তার খুলে গেছে, যেটাকে আমরা বলি যে যদি তার সার্ভাইকাল ডাইলেটেশন মোর দ্যান 4 সেন্টিমিটার হয়ে গিয়ে থাকে, যদি তার বাচ্চার নিচের রাস্তাটা যদি 4 সেন্টিমিটারের বেশি খুলে গিয়ে থাকে, তখন সেটাকে আমরা অ্যাক্টিভ লেবারে, সেই পেশেন্টটা অ্যাক্টিভ লেবারে চলে গেছে ধরে নিচ্ছি, এবং যেই মাত্র অ্যাক্টিভ লেবারে চলে যাচ্ছে, আমাদের নিয়ম অনুযায়ী আমরা পার্টোগ্রাফ ফলো করব, মানে লেবারটাকে আমরা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে ফেলে দিয়ে সেটা আমরা মনিটরিং করব, তার মানে লেবার ঠিকঠাকভাবে প্রোগ্রেস হচ্ছে কিনা। ঠিক আছে, এবং কন্টিনিউয়াস সিটিজি মনিটরিং করতে হবে। ফিটাসের মানে বাচ্চার ডিউরিং ডেলিভারি মানে ওই লেবারের পিরিয়ডে তার কোনো ফিটাল ডিস্ট্রেস হচ্ছে কিনা, তার বাচ্চার হার্ট রেটের রেট রিদিমে কোনো অল্টারেশন হচ্ছে কিনা, সেগুলো আমাদের কন্টিনিউয়াসলি মনিটরিং করতে হবে। এবং যখনই আমাদের কিছু অল্টারেশন দেখতে পাবো, সেই সময় কিন্তু আমাদের তার ডিউ ম্যানেজমেন্ট করতে হবে, দরকার পড়লে ইমিডিয়েটলি টার্মিনেশন করতে হবে, বাই আমরা ফরসেপস ডেলিভারি করেও বের করে নিতে পারি যদি প্রয়োজন পড়ে, বা দরকার হলে আমাদের সিজারিয়ান সেকশনও সেটা দেখে কন্টিনিউ করতে হতে পারে। এগুলো হচ্ছে তোমার ইন্ট্রাপার্টাম কেয়ার হলো। এবার যখন সে অ্যাক্টিভ মানে যখন তার ডেলিভারি হচ্ছে, তখন আমি কি করব? ডেলিভারির সময় কিন্তু আমাদের সবসময় দেখতে হবে যে তার মানে অক্সিজেন স্যাচুরেশন যেন মোর দ্যান 94% হয়, এবং সেইভাবে আমাকে টাইট্রেট করে অক্সিজেন তাকে রাখতে হবে। অলরেডি আমরা দেখেছি কন্টিনিউয়াস সিটিজি মনিটরিং আমাদের করব। ঠিক আছে, আমাদের অনেক ক্ষেত্রে আমাদের মানে ভালো সেট আপ যদি হয়, সেক্ষেত্রে আমরা তাদেরকে কিন্তু এপিডিউরাল অ্যানাস্থেশিয়া দিয়েও মানে পেন রিলিফ করাতে পারি, তাতে কোনো কন্ট্রাইন্ডিকেশন নেই। তো মানে নর্মাল ডেলিভারি কন্ডাক্ট করার সময় যে পেনটা হয় মায়েদের, সেটা কমানোর জন্য আমরা এপিডিউরাল অ্যানাস্থেশিয়াও দিতে পারি। ঠিক আছে, অনেক ক্ষেত্রে যদি মায়ের অতিরিক্ত পরিমাণে হার্ট এবং শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়ে থাকে, বা হার্টের উপর প্রচুর পরিমাণে চাপ পড়ে, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের কিন্তু শর্টেনিং অফ দ্য সেকেন্ড স্টেজ অফ লেবারও করতে হতে পারে, মানে বাচ্চাকে তাড়াতাড়ি করে বের করে দেওয়ার জন্য আমাদের ফরসেপস ডেলিভারি করে আমাদের সেকেন্ড স্টেজ অফ লেবারটাকে তাড়াতাড়ি করে দিতে হতে পারে। ঠিক আছে, এবার ডেলিভারির সময় আমরা কি করব? ডেলিভারির সময় হচ্ছে প্রথম কথা হচ্ছে বাচ্চা বেরিয়ে গেল, তারপরে হচ্ছে আমরা বাচ্চাটাকে কি করব? যেটা বেশিরভাগ মানে এআইসিওজি বা হচ্ছে ফক্সি এরা যেটা বলছে, তুমি স্কিন টু স্কিন কন্ট্যাক্ট করাতে পারো।
মা যদি প্রপার মাস্ক পরে থাকে বা মানে প্রপারভাবে যেটা কোভিড প্রিকশনস প্রিভেন্টিভ মেজার্স আছে সেটা ফলো করে থাকে, তা সেই অবস্থাতে তুমি মায়ের কাছে বাচ্চার স্কিন টু স্কিন কন্ট্যাক্ট করাও, তাতে বাচ্চার যে অন্যান্য প্রবলেমসগুলো যেটা হওয়ার প্রবণতা থাকে সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। সুতরাং তারা বলছে যে তুমি স্কিন টু স্কিন কন্ট্যাক্ট করতে পারো, কিন্তু আইসিএমআর বলছে যে তুমি স্কিন টু স্কিন কন্ট্যাক্ট নাও করতে পারো, কেন কি এই সময় আর একটা যেটা ওদের থিওরি যেটা বলছে যে মা প্রচণ্ড পরিমাণে ডিউ টু ফিজিওলজিক্যাল চেঞ্জেস হেভিলি রেসপিরেশন করবে এবং সেই ড্রপলেটগুলো হাওয়ার মধ্যে ছড়াবে এবং তার দ্বারা কিন্তু বাচ্চা ইনফেক্টেড হবে। সুতরাং স্কিন টু স্কিন কন্ট্যাক্ট তারা কিন্তু ডিনাই করছে। নেক্সট হচ্ছে কর্ড ক্ল্যাম্পিং আমরা কি করে করব। অন্যান্য যেগুলো আমি বললাম, আগেও মেনশন করলাম, এআইসিওজি বা ফক্সি বা এরা কিন্তু প্রমোট করছে ডিলেড কর্ড ক্ল্যাম্পিং, যেরকম আমরা করে থাকি ডিলেড কর্ড ক্ল্যাম্পিং, যদি না তার অন্য মানে ডিলেড কর্ড ক্ল্যাম্পিংয়ের কোনো কন্ট্রাইন্ডিকেশন থাকে, আদারওয়াইজ ডিলেড কর্ড ক্ল্যাম্পিংই পারফর্ম করতে হবে। নেক্সট হচ্ছে কি ধরনের আমরা ডেলিভারি করব। ইউজুয়ালি আমরা যদি কোভিডের দ্বারা আক্রান্ত মায়ের ক্ষেত্রে আমরা কি কোনো পার্টিকুলার মোড অফ ডেলিভারির কথা বলা আছে না, যেমনি মানে ইউজুয়ালি আমরা যা করে থাকি অ্যাজ অ্যান মানে আমাদের অবস্টেট্রিক্যাল নলেজ থেকে সেটাই করব। কোভিডের আক্রান্ত হওয়া মানেই কিন্তু যে সিজারিয়ান সেকশন করতে হবে সেটা কোথাও লেখা নেই। অর্থাৎ আমরা অলরেডি যেটা কিছু এভিডেন্স পেয়েছি, যে বিশেষ করে ইউকেতে যে কেস রিপোর্টসগুলো দেখেছি তাতে কিন্তু আমরা দেখেছি প্রচুর সিজারিয়ান সেকশনের রেট ওখানে বেড়ে গেছে, কেন কি তারা প্রচুর পরিমাণে সিজারিয়ান সেকশন করে দিয়েছে এটা ভেবে যে আর্লি টার্মিনেশন করে দিলে হয়তো মায়ের সাধারণ মানে কন্ডিশন বেটার হয়ে যাবে। সেরকম কিন্তু নয়। যদি তার অবস্টেট্রিক্যাল ইন্ডিকেশন থাকে তখন তুমি সিজারিয়ান সেকশন করবে, আদারওয়াইজ কিন্তু তুমি যদি সে নর্মাল যেমনি নর্মাল ভ্যাজিনাল ডেলিভারি হয় সেরকমভাবেই তুমি অ্যালাউ করবে পেশেন্টকে নর্মাল ভ্যাজিনাল ডেলিভারির জন্য। এবার হচ্ছে যদি সিজারিয়ান সেকশন করতে হয় তখন তুমি অলরেডি জানো সিজারিয়ান সেকশনে যে ডাক্তার এবং বাদবাকি হেলথ কেয়ার প্রোভাইডাররা কিন্তু পিপিই কিট পরে করবে এবং প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট যেগুলো ইউজ করবে সেগুলো প্রপারলি ডিকন্টামিনেশন করা হবে। নেক্সট আরেকটা জিনিস এখানে বলে রাখা হবে, লেবার রুমে যদি পারা যায় নেগেটিভ প্রেশারমেন্ট লেবার রুম বা ওটি হলে সেটা কিন্তু বেটার, ঠিক আছে। এবং অ্যানাস্থেশিয়ার ক্ষেত্রে কিন্তু এপিডিউরাল বা স্পাইনাল অ্যানাস্থেশিয়া ইজ প্রেফারেবল, ঠিক আছে, বেটার দ্যান জেনারেল অ্যানাস্থেশিয়া। এবার যদি পেশেন্ট সিসিউ অ্যাডমিটেড হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের এইচআরসিটি মনিটরিংয়ের দরকার হয় এবং এইচআরসিটি অবশ্যই করবে, মানে কোভিড মানে যেহেতু সে প্রেগনেন্ট সেই জন্য আমি এইচআরসিটি করবো না, সেটা কিন্তু রিস্ক বেনিফিট অ্যানালিসিস করেই আমাদের করতে হবে, কেন কি এখানে আমাদের সবসময় মা সবার প্রথম, তারপরে আমাদের ফিটাস। মা যদি খুব খারাপ কন্ডিশনে থাকে এবং তার মনিটরিংয়ের জন্য যদি আমাদের এইচআরসিটি করতে হতে পারে, আমরা অলওয়েজ এইচআরসিটি করতে অ্যালাউ করবো উইথ অ্যাবডোমিনাল শিল্ডিং, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এবার অনেক ক্ষেত্রে আমাদের জিজ্ঞেস করে যে ইন্ডাকশন অফ লেবার করবো কিনা এই সময়, প্ল্যান্ড ইন্ডাকশন অফ লেবার বা প্ল্যান্ড ইলেকটিভ সিএস করবো কিনা, সেটা কিন্তু এই সময় প্ল্যান্ড ইন্ডাকশন অফ লেবার না করলেই ভালো হয়। এই হচ্ছে তোমার সিসিউ অ্যাডমিশনের পরে তুমি যেগুলো নর্মাল ল্যাব ইনভেস্টিগেশন, যেটা পেশেন্ট মনিটরিংয়ের জন্য মানে পেশেন্টের কতটা পরিণতি রিকভারি হচ্ছে কি হচ্ছে না সেগুলো দেখার জন্য যা যা ল্যাব ইনভেস্টিগেশন দরকার সেগুলো করবে। এবার এখানে বলে রাখি, যখনই একটা পেশেন্ট কোভিড মানে কোভিড পজিটিভ প্রেগনেন্ট মা যখনই একটা আইসিইউ অ্যাডমিশন হচ্ছে তখন কিন্তু ইউ মাস্ট ইনভলভ আ ইনফেকশিয়াস ডিজিজ স্পেশালিস্ট অথবা মানে মেডিসিন স্পেশালিস্ট এবং একজন অ্যানাস্থেটিস্ট। মানে এই পেশেন্টকে কিন্তু অলওয়েজ ইউ শুড ডু আ মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ এবং অলওয়েজ একজন মেডিসিন স্পেশালিস্ট বা একজন ইনফেকশিয়াস ডিজিজ স্পেশালিস্টের আন্ডারেই তার বাদবাকি ফার্দার ট্রিটমেন্টগুলো কন্টিনিউ করা হবে। এরপরে হচ্ছে পোস্ট নেটাল ম্যানেজমেন্ট কি করব। আফটার ডেলিভারি তো হয়ে গেল, মাকে টেম্পোরারি আমি মায়ের যদি সিজার হয়ে থাকে, সিজার যদি তার হচ্ছে স্টেবিলিটি মানে মায়ের স্টেবল করা পর্যন্ত বাচ্চাকে টেম্পোরারি আমি অন্য একটা জায়গায় রাখবো, ঠিক আছে, এবং মাকে করার পরে মাকে আমি ওয়ার্ডে শিফট করে দেব। এবং যদি সেই হেলথ কেয়ার ফেসিলিটির যদি সেরকম মানে ফেসিলিটি থাকে যে মায়ের এবং বাচ্চার জন্য আলাদা রুম, তাহলে সেটাই হচ্ছে বেটার, মানে টেম্পোরারিলি যেন মায়ের থেকে বাচ্চাকে একটু দূরে রাখা যেতে পারে। এবং এরপরের যেটা আসছে টপিক সেটা ব্রেস্ট ফিডিং করাবো কি করাবো না। এই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা মানে গাইডলাইন্স বলছে যে ব্রেস্ট ফিডিং শুড বি ডান ইরেসপেক্টিভ অফ দ্য কোভিড স্ট্যাটাস, কিন্তু কিছু প্রোটোকল মানতে হবে। কি কি প্রোটোকল মানতে হবে? যদি মায়ের কোভিড পজিটিভ হয় সেক্ষেত্রে কিন্তু মা
তার ব্রেস্ট মিল্কটা উইথ মেনটেনিং দ্য প্রপার হাইট, মানে যে যা যা কোভিড প্রিকশনস আছে সেগুলো মেনটেন করে সে একটা প্রপার ব্রেস্ট পাম্প দ্বারা সে তার ব্রেস্ট মিল্কটাকে এক্সপ্রেস করবে, এবং সেই এক্সপ্রেস ব্রেস্ট মিল্কটা সে একজন হেলথ কেয়ার গিভারকে দেবে। সেই কেয়ার গিভার যেন তার বাচ্চাকে গিয়ে ব্রেস্ট ফিড মানে সেই মিল্কটা খাইয়ে দেয়। অথবা যদি সেই হেলথ কেয়ার ফেসিলিটিতে সেরকম কোনো মানে ফেসিলিটি নেই যে তার আলাদা একটা মায়ের জন্য এবং আলাদা একটা বাচ্চার জন্য রুম আছে, সেক্ষেত্রে কিন্তু বাচ্চাকে মায়ের কাছেই রাখা যেতে পারে, কিন্তু সে যেন সব সময় মাস্ক পরে থাকে, বারবার হাত ধোয়, বাচ্চাকে নিজে হাতে মানে বাচ্চাকে ধরার আগে বারবার যেন হাত ধোয় এবং স্যানিটাইজ করে, এবং সে ডাইরেক্টলি নিজের ব্রেস্ট থেকেই তার বাচ্চাকে ব্রেস্ট ফিড করাতে পারে। কেন কি ব্রেস্ট ফিডিং এ যেটা দেখা যাচ্ছে, তুমি কোভিড ছাড়াও বাদ বাকি অনেক ভালো যেগুলো জিনিস আছে সেগুলো কিন্তু যদি ব্রেস্ট ফিড না করে তাহলে কিন্তু সেই বাচ্চা সেটার থেকে ডিপ্রাইভ থেকে যাবে। তো সেটা যেন না হয়, ব্রেস্ট ফিডিং মাস্ট কন্টিনিউ আফটার ডেলিভারি ইরেসপেক্টিভ অফ দ্য কোভিড স্ট্যাটাস, এক্সেপ্ট যদি মা প্রচন্ড পরিমাণে ক্রিটিক্যালি ইল থাকে এবং আইসিইউ অ্যাডমিটেড থাকে, তখন তো সাধারণভাবেই সেই মাটা ব্রেস্ট ফিড করাতে পারবে না বা এক্সপ্রেস করানোটাও তার পক্ষে অসম্ভব হয়ে থাকবে। তো সেটা ছাড়া বাদ বাকি অন্যান্য সিচুয়েশনে কিন্তু ব্রেস্ট ফিড মাস্ট কন্টিনিউ। এরপরে হচ্ছে আমরা দেখব যে কি কি মেডিকেল ম্যানেজমেন্ট, আমরা এক্ষেত্রে মেডিকেল ম্যানেজমেন্ট কি মানে কি কি করা যেতে পারে ডিউরিং প্রেগনেন্সি। তো মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে প্রথমেই আমরা দেখলাম যে অ্যান্টিনেটাল কর্টিকোস্টেরয়েড, যেটা আমাদের লাং ম্যাচুরিটির জন্য মানে দিয়ে থাকি, সেটা দেবে, ঠিক আছে। তাছাড়া হচ্ছে মানে কোভিড ম্যানেজমেন্টের জন্য কিন্তু আমরা দেখছি যে ওরাল স্টেরয়েডস দেওয়া হচ্ছে, যেমন মিথাইল প্রেডনিসোলন বা হাইড্রোকর্টিসন, সেটা কিন্তু ইজ নট কন্ট্রাইন্ডিকেটেড ইন প্রেগনেন্সি, সেটা দেওয়া যেতে পারে। নেক্সট হচ্ছে আমরা অলরেডি শুনে এসেছি যে এইচসিকিউ হচ্ছে কোভিড ম্যানেজমেন্টে একটা ওয়ান অফ দ্য মানে প্রচন্ড পরিমাণে শোনা যাচ্ছে এই নামটা, যদিও ডাব্লিউএইচও বলছে না যে কোভিডে ম্যানেজমেন্টে এইচসিকিউ লাগছে, তাও এইচসিকিউ কিন্তু ইজ নট আ কন্ট্রাইন্ডিকেশন ইন প্রেগনেন্সি অ্যান্ড ল্যাকটেশন। যদি দরকার হয় এইচসিকিউ দেওয়া যেতে পারে ডিউরিং প্রেগনেন্সি অ্যান্ড ল্যাকটেশন। নেক্সট আমরা শুনেছি রেমিডিসভির কিন্তু প্রেগনেন্সি এবং ল্যাকটেশনে দেওয়া হয়েছে, আগে ইবোলা ইনফেকশনে অলরেডি এটা দেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে সেরকমভাবে এভিডেন্স বা ডেটা নেই যাতে দেখা মানে যেটার দ্বারা আমরা বলতে পারি যে এটা কি কি টেরাটোজেনিক এফেক্ট আছে ইন দ্য ফিটাস, মানে ফিটাসের উপর তার কোনো মানে টেরাটোজেনিক এফেক্ট আছে কি না সেটা কিন্তু আমরা এখনো জানি না, কিন্তু এটা দেওয়া হয়েছে প্রিভিয়াস ইবোলা ইনফেকশনে, কিন্তু এটা অলরেডি দেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে আমরা জানি আইভারমেকটিন বা ট্যাক্লিজুমাব। আইভারমেকটিন ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন প্রেগনেন্সি অ্যান্ড ল্যাকটেশন, এটা এফডিএ দ্বারা কন্ট্রাইন্ডিকেটেড, এটা হচ্ছে ক্যাটাগরি সি ড্রাগস, সুতরাং আইভারমেকটিন ডিউরিং প্রেগনেন্সি অ্যান্ড ল্যাকটেশন দেওয়া যাবে না। ট্যাক্লিজুমাবও কিন্তু দেওয়া যাবে না। নেক্সট হচ্ছে প্লাজমা থেরাপি যেটা বলছে যে প্রেগনেন্সিতে প্লাজমা থেরাপি দেওয়া যেতে পারে। এরপরে হসপিটাল ডিসচার্জ, বাচ্চা হয়ে গেল, সব কিছু হয়ে গেল, এবার আমরা ডিসচার্জ করার সময় কি স্পেসিফিক বলবো, যেটা নর্মাল প্রেগনেন্ট মায়েদের যা যা ডিসচার্জে আমরা বলে থাকি সেগুলো তো কন্টিনিউ হবেই। নেক্সট 6 মান্থ পর্যন্ত এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং কন্টিনিউ করবে, আয়রন ক্যালসিয়াম নেক্সট 6 মান্থ পর্যন্ত কন্টিনিউ করবে, বাদ বাকি যেগুলো আমরা রুটিন অ্যান্টিবায়োটিক যা যা দিয়ে থাকি সেগুলো দেবো, তার সাথে সাথে সেই হেলথ কেয়ার ফেসিলিটির যা লোকাল কোভিড প্রোটোকল অনুযায়ী ডিসচার্জ যা প্রোটোকল আছে সেটা সে কন্টিনিউ করবে, হুইচ মাস্ট ইনক্লুড দ্য অ্যাডভাইস অফ আ ইনফেকশিয়াস ডিজিজ স্পেশালিস্ট অথবা মেডিসিন স্পেশালিস্ট। এরপরে আমরা যেটা আসছি সেটা হচ্ছে কি হোয়াট ইজ আ ট্রায়াজ অফ গাইনোকোলজিক্যাল সার্জারিজ, মানে আমাদের এখন বিশেষ করে ডাক্তারদের মধ্যে এবং হেলথ ফেসিলিটিসের মধ্যে এখন অনেক মানে প্রচণ্ড পরিমাণে একটা কনফিউশন হচ্ছে যে কোন অপারেশনসগুলো আমরা এক্ষুনি করতেই হবে, আদেও আমরা কোভিড সিচুয়েশনে গাইনি অপারেশনগুলো করবো কি করবো না। তো আমেরিকান কলেজ অফ সার্জনের একটা গাইডলাইন দিয়েছে, তারা কি করেছে যে কোনো অবস্টেট্রিক্স বা গাইনোকোলজিক্যাল সার্জারিগুলো 3টে ভাগে ভাগ করেছে, যেটার মধ্যে প্রথম গ্রুপ যেটা বলেছে যেটা হচ্ছে ইউ মাস্ট পারফর্ম দ্য সার্জারি উইদাউট এনি ডিলে। সেই গ্রুপের মধ্যে যেটা পড়ছে সেটা হচ্ছে প্রথমে একটোপিক প্রেগনেন্সি মানে আমরা জানি যখন সেটা মানে প্রেগনেন্সি যদি গর্ভাশয়ের মধ্যে না এসে অন্য কোনো জায়গায় আসে সেটাকে বলা একটোপিক প্রেগনেন্সি। সুতরাং একটোপিক প্রেগনেন্সির অপারেশন কিন্তু আমরা উইদাউট এনি ডিলে, উইদাউট দ্য স্ট্যাটাস অফ কোভিড, মানে কোভিড স্ট্যাটাস রিপোর্ট জানার আগেই কিন্তু আমাদের দরকার পড়লে ইমিডিয়েটলি পারফর্ম করতে হবে।
তারপরে হচ্ছে সিজারিয়ান সেকশন, অবস্টেট্রিক্যাল ইন্ডিকেশন থাকে যদি, বা ফিটাল ডিস্ট্রেস বা বিভিন্ন অবস্ট্রিক্যাল ইন্ডিকেশন যদি থাকে, সেক্ষেত্রে আমাদের সিজারিয়ান সেকশনও কিন্তু ইমিডিয়েটলি পারফর্ম করতে হবে, ইরেসপেক্টিভ অফ দ্য তার কোভিড রেজাল্টের স্ট্যাটাস না দেখেই আমাদের ওটা ইমিডিয়েটলি পারফর্ম করতে হবে। এরপর হচ্ছে স্পন্টিনিয়াস অ্যাবর্শন উইথ হেভি ব্লিডিং, মানে অ্যাবর্শন, স্পন্টিনিয়াস অ্যাবর্শন হয়ে গেছে, তার সাথে যদি তার হেভি ভ্যাজাইনাল ব্লিডিং হয়, সেক্ষেত্রে আমাদের ইমিডিয়েটলি তাকে হচ্ছে চেক টিসি বা ডাইলেটেশন কিউরেটেজ করে সেই পেশেন্টটাকে ট্রিট করতে হবে। নেক্সট হচ্ছে যদি তার কোনো অ্যাডনেক্সাল মাস হয় বা টর্শন অফ অ্যাডনেক্সাল মাস, অনেক ক্ষেত্রে আমরা দেখি যে ওভারিয়ান অ্যাপসেস বা ওভারিয়ান সিস্ট টর্শন হয়ে যাচ্ছে, সেটা কিন্তু অ্যাকিউট অ্যাবডোমেন, সেক্ষেত্রে তোমাকে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। বা যদি রাপচার অফ এনি টিউব ওভারিয়ান মাস থাকে, সেক্ষেত্রেও তোমাকে ইমিডিয়েটলি অপারেশন করতে হতে পারে। ঠিক আছে, আরেকটা হচ্ছে যদি তোমার কোনো সার্ভাইকাল সার্কলেজ অপারেশন, সেটা কিন্তু যদি সেটা ইউএসজি ডায়াগনোজ বা পেলভিক এক্সামিনেশন দেখে আমরা যদি দেখি তার প্রিটার্ম লেবারে চলে গেছে এবং তাকে আমাকে সার্ভাইকাল সার্কলেজ দিতে হবে, সেটাও কিন্তু উইদাউট এনি ডিলে আমাদের ইমিডিয়েটলি পারফর্ম করতে হবে। নেক্সট গ্রুপে যেটা আসছি সেটা হচ্ছে কোন অপারেশনগুলো আমরা ডিলে করতে পারি, কিন্তু সেটা কিন্তু রিস্ক, মানে বাই অ্যাসেসিং দ্য রিস্ক বেনিফিট রেশিও, মানে আমাদের দেখতে হবে পেশেন্টের কোনটা পেশেন্টের ক্ষেত্রে ভালো হচ্ছে, মানে কোনটা বেটার, সেইটা আমাদের অ্যাসেস করে আমরা সেই অপারেশনটা ডিলে করব। বাট এই অপারেশনটা বেশি দিন আমরা ডিলে করতে পারবো না। তার মধ্যে যেটা পড়ছে সেটা হচ্ছে যে কোনো ক্যান্সার অপারেশন, যদি তার ওভারিয়ান ক্যান্সার থাকে, যদি তার এন্ডোমেট্রিয়াল ক্যান্সার বা ইউট্রাইন ক্যান্সার থাকে, যদি তার ভ্যাজাইনাল বা ভালভাল ক্যান্সার থাকে, সেগুলো কিন্তু আমরা তার রিস্ক, মানে তার কোন স্টেজে আছে সেই সবগুলো যাচাই করে তারপরে আমাদের অপারেশন করতে হলে সেটা আমাদের করতে হবে। নেক্সট হচ্ছে জেস্টেশনাল ট্রোফোব্লাস্টিক নিউপ্লাসিয়া বলে এক ধরনের ক্যান্সার এন্টিটি আছে, যেটা হচ্ছে প্ল্যাসেন্টার মধ্যে যদি তার কোনো ক্যান্সার হয়ে থাকে, সেটাও কিন্তু আমাদের পারফর্ম করতে হতে পারে। নেক্সট হচ্ছে প্ল্যান্ড এমটিপি, যদি আমরা প্ল্যান্ড মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি করি, সেটাও কিন্তু সেকেন্ড গ্রুপের মধ্যে পড়ছে। তারপরে হচ্ছে সার্কিলেজ, মানে যে ক্ষেত্রে আমাদের সার্কিলেজ দিতে হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য প্রিভিয়াস হিস্ট্রি, যারা আগের হিস্ট্রি থেকে যদি আমরা দেখে থাকি যে তার এইরকম পার্টিকুলার জেস্টেশনাল এসে গিয়ে তার প্রিটার্ম লেবার এসে চলেছে, সেক্ষেত্রে সেই অপারেশনগুলো আমরা মানে কিছুদিনের জন্য ডিলে করতে হতে পারি, কিন্তু সেটা অ্যাকর্ডিং টু দ্য পেশেন্টস কন্ডিশন দেখে। থার্ড গ্রুপে যেটা আসছে সেটা হচ্ছে যে কোন অপারেশনগুলো আমরা কিছু মাসের জন্য ডিলে করতে পারি, মানে সেটা ইমিডিয়েটলি আমরা করব না, আমাদের কোভিড স্ট্যাটাস দেখে আমরা সেটা কিছু কিছু মাসের জন্য আমরা পোস্টপন করতে পারি। সেই গ্রুপটা কি, তার মধ্যে কি কি পড়ছে, কোন অপারেশনগুলো পড়ছে, সেটার মধ্যে যেটা পড়ছে প্রথমেই আমরা বলবো সেটা হচ্ছে ইফ দেয়ার ইজ এনি ইউট্রাইন ফাইব্রয়েড, তার যদি আমরা কোনো অপারেশন করতে, যেটাকে আমরা হিস্ট্রেক্টমি বলে থাকি, তো হিস্ট্রেক্টমি অপারেশন ক্যান বি ডিলেড ফর ফিউ মান্থস। ঠিক আছে, সেটাও আমাদের পেশেন্টের কন্ডিশন দেখতে হবে। বিশাল বড় মাস যেটা কম্প্রেশন সিমটমস বা ওই ধরনের করছে, সেক্ষেত্রে আমাদের হয়তো আর্লি ইন্টারভেনশন করতে হতে পারে, কিন্তু আদারওয়াইজ ইট ক্যান বি ডিলেড ফর ফিউ মান্থস। তারপর হচ্ছে ইউট্রাইন ভ্যাজিনাল প্রোল্যাপস অপারেশন, যেটাকে আমরা বলি ওয়ার্ড মেওজ অপারেশন, সেই বা যদি তার কোনো মানে প্লাস্টিক সার্জারি দরকার হয়, তার কোনো জেনিটালিয়ার জন্য যদি কোনো প্লাস্টিক করতে পারি। তারপরে এই ক্ষেত্রে আমাকে অনেক পেশেন্টরা এসে বলে, ম্যাম আমি ইনফার্টিলিটি প্রসিজিওরস এর মধ্যে থেকে যাচ্ছিলাম, আমার বাচ্চা আসছে না, তাই জন্য আমি বিভিন্ন রকম ইনফার্টিলিটি প্রসিজিওরস হচ্ছিল বা অ্যাসিস্টেড মানে রিপ্রোডাক্টিভ ট্রিটমেন্ট আমার চলছিল, সেইগুলো এই সময় আমি করব কি করব না, তো সেটাও কিন্তু এই সময় না করাটাই ভালো। মানে তার জন্য ফ্রিকোয়েন্ট ভিজিট লাগবে, যেমন আইভিএফ বা ইক্সি বা হচ্ছে আইইউআই, এগুলোর জন্য কিন্তু বারবার ভিজিট করতে লাগে হেলথ কেয়ার ফেসিলিটিতে, তো এই সময় বারবার এই মানে যেখানে বারবার ভিজিট করতে হচ্ছে, বারবার এক্সপোজ হতে হচ্ছে, এগুলো কিন্তু পোস্টপন করে দেওয়াই এই পিরিয়ডে বেটার। বা হচ্ছে যদি এন্ডোমেট্রিওসিসের অপারেশন যেগুলো থাকে, এগুলো আমরা এখন টেম্পোরারি ডিলে করতে পারি। বা হচ্ছে যদি কোনো ডায়ালিটেশন অ্যান্ড কিউরেটেজ বা বায়োপসি করার জন্য যে অপারেশনসগুলো থাকে, সেগুলো আমরা টেম্পোরারিলি ডিলে করতে পারি। তো আমার টক আমি এখানেই, মানে আমার যা যা বলার ছিল আমি এগুলো এখানেই শেষ করছি। আশা করা যে আমি ম্যাক্সিমাম মোটামুটি যা যা প্রশ্ন কমনলি আমাদের মাথায় এখন আসে সেইগুলো, মানে রিগার্ডিং অবস্টেটিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল ইস্যু নিয়ে যা যা আমাদের মাথায় আসে, সেগুলো আমি সবকটা অ্যাড্রেস করতে পেরেছি। এবার যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনারা প্লিজ এখানে লিখে পাঠান, আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার।
এখন ডেলিভারির জন্য প্রাইভেট না হসপিটাল, এটা কিন্তু বেশ একটা বিতর্কিত ব্যাপার। কেন কি যে কোনো, সেটা হসপিটালে হোক বা প্রাইভেট নার্সিংহোমে হোক, সব জায়গাতেই কোনো না কোনোভাবে মানে এক্সপোজার হবেই। তো সুতরাং এটা ডিপেন্ড করছে মানে সেই পেশেন্টের প্রোফাইলের উপর। সে যদি মানে অ্যাফোর্ড করতে পারে তাহলে অবভিয়াসলি প্রাইভেট মানে নার্সিংহোমে আপনি করাতেই পারেন। সেখানে একটু বেটার হয়তো ট্রিটমেন্ট হতে পারে, মানে রিগার্ডিং হাইজিন অ্যান্ড এইসবের ব্যাপারে বলছি আমি, ট্রিটমেন্টের রেসপেক্টে বলছি না। হসপিটাল অ্যান্ড প্রাইভেট নার্সিংহোম দুটো জায়গায় ট্রিটমেন্ট একই হবে, কিন্তু হয়তো হাইজিন অনুযায়ী যদি মানে স্টেরিলিটি বা ডিসইনফেকশন এইসবের দিক থেকে বলতে গেলে হয়তো প্রাইভেট নার্সিংহোমে একটু বেটার। বাট এটা কিন্তু খুবই বিতর্কিত, মানে এটার কোনো ইয়ে নেই যে প্রাইভেটে গেলেই আপনার কোভিড হবে না আর হাসপাতালে গেলে কোভিড হবে, এটা বলার খুব মুশকিল। আহ, 3 বছর ধরে বাচ্চা আসছে না, এবং বিভিন্ন রকম যে মানে ইনফার্টিলিটি ট্রিটমেন্ট চলছে, সেটা তো এখানে এইভাবে বলাটা মুশকিল আছে। সেটার জন্য মানে এখন যেটা কোভিড রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে সেগুলোই করলে আমার মনে হয় ভালো হয়। আচ্ছা, পিসিওডিও একটা, এটা কিন্তু খুব একটা মানে বিনাইন একটা জিনিস। পিসিওডির জন্য যেটা যদি ইয়ে থাকে সেটাও হচ্ছে, এখন এই টকে আমি বলবো না, এগুলো হচ্ছে আলাদাভাবে বলাটাই বেটার। এখন কোভিড রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে সেটা করুন। মানে আমার যেটা ডিসকাশন আছে, কোভিড প্যান্ডেমিকে আপনাদের যদি কোনো গাইনি বা অবস্টেটিক্যাল কোনো প্রবলেম থাকে, সেই ধরনের কিছু যদি থাকে সেটা বলুন। হ্যাঁ, 30 বছরের 30 বছর বলবো না, 35 ইয়ার্সের পরে যদি সে প্রেগনেন্সি হয়, মানে ফার্স্ট প্রেগনেন্সি, যেটাকে আমরা বলি এল্ডারলি প্রাইমি গ্র্যাভিডা যেটাকে বলা হয়, মানে প্রথমবার যদি সেই মাটা প্রেগনেন্ট হয়, সেটা যদি মোর দ্যান 35 ইয়ার্স হয়, তখন সেটাকে কিন্তু হাই রিস্ক গ্রুপের মধ্যে মানে সেটা পড়ে যাচ্ছে। কেন কি উইথ 35 ইয়ার্স হওয়ার পরে সাথে সাথে কিন্তু তার বিভিন্ন রকম মেটাবলিক সিনড্রোম শুরু হয়ে যেতে পারে, প্রেশার বেশি হয়ে যেতে পারে, ওবেসিটি এবং বিভিন্ন রকম প্রবলেম আসতে পারে। সুতরাং সেটা হাই রিস্ক গ্রুপের মধ্যে পড়ে যাচ্ছে, সেটা কিন্তু তখন মানে খুবই মানে একটা বেশ বেশি ইনভেস্টিগেশন বা অনেক রকমের প্রায়োরিটাইজ করে ইন্ডিভিজুয়ালাইজ ট্রিটমেন্ট দিতে হতে পারে। না, সব প্রেগনেন্সি ডেলিভারি কেসেই কোভিড টেস্ট করানো বাধ্যতামূলক নয়। তবে যদি তোমার সাসপেক্টেড কোনো, মানে তোমার যদি সাসপিশন হয়, মানে তাকে কিছু কোয়েশ্চেনিয়ার আছে। যখন একটা প্রেগনেন্ট মহিলা কোনো হেলথ কেয়ার ফেসিলিটির কাছে আসছে, সেই কোয়েশ্চেনিয়ারগুলোর দ্বারা যদি তোমার সাসপিশন হয় হয়েছে, সে কোনো এক্সপোজ কন্ট্যাক্টের সংস্পর্শে এসছে, বা সে কোনো ট্রাভেল হিস্ট্রি আছে, বা সেরকম ভাবে তার যদি কোনো সিমটমস থেকে থাকে, সেইগুলোরকে তোমাকে কোভিড টেস্ট করতে হবে স্ক্রিনিং হিসেবে। আদারওয়াইজ সব ডেলিভারি কেসকেই যে কোভিড টেস্ট করে তারপর ডেলিভারির জন্য ইয়ে করতে হবে, সেটা কিন্তু এখন কোথাও রেকমেন্ড মানে সেরকম ভাবে বলেনি। তবে এটা বলার পরে এটা তোমার লোকাল হেলথ কেয়ার ফেসিলিটির উপর ডিপেন্ড করছে। যদি তুমি কোনো পার্টিকুলার নার্সিংহোমে যেখানে তুমি প্র্যাকটিস করছো, সেখানে তাদের প্রোটোকলই এরকম আছে যে প্রথমেই পেশেন্ট আসার সঙ্গে সঙ্গে তাকে টেস্ট করার পর, স্ক্রিনিং করার পরেই তাকে সেই অনুযায়ী তার মানে ফার্দার প্ল্যান অফ ম্যানেজমেন্ট কি করা হচ্ছে সেটা করা হয়, তাহলে সেটা করতেই পারে। কিন্তু এখনো পর্যন্ত মানে কোনো সেরকম গাইডলাইন আসেনি যে ইমিডিয়েটলি কোনো প্রেগনেন্ট মহিলা আসার সঙ্গে সঙ্গে তাকে টেস্ট করেই তারপরে তার ট্রিটমেন্ট করা হবে। এটা তো আমি আগেই বললাম, যে প্রেগনেন্ট মাদার কোভিড পজিটিভ মানেই যে তার ফিটাসের হাই রিস্ক, সেটা এখনো পর্যন্ত কোনো এভিডেন্স বা কোনো কেস রিপোর্টে পাওয়া যায়নি। উপরন্ত মানে যেমনি নর্মাল প্রেগনেন্সি হয় সেরকম ভাবে, মানে কোভিড ম্যানেজমেন্ট করার পরে সে যদি রিমোট ফ্রম ডেলিভারি, তার যদি
ডেলিভারি অনেক দিন পরে থাকে, তাহলে সে নর্মাল যেমনিভাবে প্রেগনেন্সি মানে অ্যান্টিনেটাল কেয়ার বা অ্যান্টিনেটাল তার যা যা অ্যাডভাইস দেওয়া হয়েছে সেগুলোই ফলো করে যাবে, এবং যেটা তার এক্সপেক্টেড ডিউ ডেট যখন তার ডেলিভারি হওয়ার সময়, সেই সময় সে হাসপাতালে বা নার্সিংহোমে গিয়ে তার ডেলিভারি হবে। এবং তারপরে তো যদি সে টেস্ট নেগেটিভ হয়ে যায়, মায়ের যদি আর কোভিড স্ট্যাটাস তখন অলরেডি সে যদি নেগেটিভ হয়ে গিয়ে থাকে, তাহলে তো আর কোনো খুব একটা ভয়ের কারণ নেই। হ্যাঁ, প্রেগনেন্সিতে কোভিড পজিটিভ মাদার নিশ্চয়ই কন্টিনিউ করতে পারে। সে মানে প্রেগনেন্ট হওয়ার পরে যদি দেখা গেলো তার কোভিড পজিটিভ হয়েছে, তার মানেই তাকে গিয়ে বাচ্চা নষ্ট করে নিতে হবে, এটা কোথাও লেখা নেই। বরঞ্চ এটা মানে করার কোনো প্রয়োজনও নেই, যেহেতু তার কারণটা আগেও বললাম যে কোভিডের দ্বারা মানে ইনফেক্টেড হওয়া মানেই যে বাচ্চার কোভিড হয়ে যাচ্ছে, সেরকম কোথাও লেখা নেই বা এখনো পর্যন্ত দেখতে পাওয়া যায়নি। তো কোভিড পজিটিভ হওয়ার পরেও সে কন্টিনিউ করতে পারে প্রেগনেন্সি। ডিস্ট্রিক্ট এরিয়াগুলোতে ওটা আমি আগেই বললাম, ওটা ডিপেন্ড করছে তুমি কোন এরিয়াতে প্র্যাকটিস করছো, কোন ফেসিলিটিতে তুমি প্র্যাকটিস করছো, বা তোমার সেই লোকাল ফেসিলিটি বা সেই লোকাল হাসপাতাল বা নার্সিংহোমে যদি সেরকম প্রোটোকল থাকে যেখানে তোমাকে বলা হয়েছে যে কোভিড টেস্ট করেই তারপরে পেশেন্ট অ্যাডমিশন হবে, তাহলে ওয়েল অ্যান্ড গুড। আদারওয়াইজ মানে এরকম কোনো গাইডলাইন আসেনি যে কোভিড টেস্ট করেই প্রেগনেন্ট মায়ের, যেটা আমি বললাম যে প্রেগনেন্সি মানেই যে তোমাকে তাকে কোভিড টেস্ট করেই তারপরে তোমার ট্রিটমেন্ট হবে তা নয়। কেন কি তার যদি এমার্জেন্সি ক্রাইটেরিয়া থাকে, যদি ইমিডিয়েট ডেলিভারি করার দরকার হতে পারে, তোমাকে কিন্তু কন্টিনিউ করে যেতে হবে। আশা করা যায় আর সেরকম ভাবে কোনো কোয়েশ্চেন নেই। আহ, কোনো কোয়েশ্চেন বা কোনো প্রশ্ন যদি থাকে প্লিজ এখনই লিখুন, তাহলে আর কিন্তু টাইম সেভাবে নেই। তো ধন্যবাদ। আশা করা যায় আমি যে মানে যা যা বলেছি এর মধ্যে কিছুটা হলেও আপনাদের যা যা কনফিউশন ছিল সেগুলো কিছুটা সহজভাবে এক্সপ্লেন করতে পেরেছি। ধন্যবাদ।